বাসে কোটিপতি মেয়েটি মজদুরি করা গরিব ছেলেটির সাথে যা করল, মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি দিল্লি শহরের একটি সত্য কাহিনী, যেখানে প্রতিদিন সকালে লক্ষ লক্ষ মানুষ তাদের স্বপ্নের বোঝা নিয়ে ঘর থেকে বেরোয়। তাদেরই একজন ছিল সুরজ, যে রোজ সকাল 7:30টার ভিড় বাসে উঠত। সাধারণ পোশাক, কাঁধে পুরনো ব্যাগ, আর চেহারায় ক্লান্তি। তাকে দেখে যে কেউ এটাই ভাবত যে সে কোনো নির্মাণাধীন ভবনে কাজ করা একজন শ্রমিক হবে। বাসের পেছনের দরজার কাছে দাঁড়িয়ে সফর করা তার অভ্যেসে পরিণত হয়েছিল। কন্ডাক্টরও তাকে চিনতে শুরু করেছিল, তাই কিছু না বলেই টিকিট তার হাতে ধরিয়ে দিত। সুরজ জানলা দিয়ে বাইরে তাকাতো না, মোবাইলও চালাতো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকত, যেন সে কিছুর অপেক্ষায় আছে। প্রায় 10 মিনিট পর পরের স্টপ আসত, আর সেখান থেকেই বাসে উঠত রিমা। হালকা নীল রঙের ব্যাগ, হাতে বই, আর চেহারায় সব সময় এক প্রশান্তি। সে ভিড় এড়িয়ে ধীরে ধীরে ভেতরে আসত, আর চেষ্টা করত কোনোভাবে মেয়েদের সিটের কাছে গিয়ে দাঁড়াতে। সেদিনও তাই হলো, কিন্তু কিছু একটা আলাদা ছিল। বাসটি যেমনই পরের মোড়ে পৌঁছালো, হঠাৎ জোরে ব্রেক কষল। ভিড় একদিকে হেলে গেল, রিমার ভারসাম্য নষ্ট হলো, আর সে সরাসরি সামনে দাঁড়িয়ে থাকা সুরজের গায়ের উপর গিয়ে পড়ল। তার হাত থেকে বইগুলো নিচে পড়ে গেল। সরি, সে ঘাবড়ে গিয়ে বলল, এবং ঝুঁকে বইগুলো তুলতে লাগল। সুরজ তক্ষুনি বইগুলো তুলে তার হাতে দিল। সে কিছু বলেনি, শুধু হালকা মাথা নাড়ল। রিমা আবার সোজা হয়ে দাঁড়ালো ঠিকই, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার চেহারার রং বদলাতে শুরু করল। কপালে ঘাম চলে এলো। সে হাতল ধরার চেষ্টা করল, কিন্তু হাত কাঁপছিল। পাশে বসে থাকা লোকজন দেখল, কিন্তু কেউ সিট ছাড়ল না। সুরজ এক মুহূর্ত তাকে মন দিয়ে দেখল, তারপর কিছু না বলে নিজের জায়গা থেকে এগিয়ে গিয়ে বলল, আপনি বসে পড়ুন। সে অবাক হয়ে বলল, না, ঠিক আছে। কিন্তু তার গলায় দুর্বলতা স্পষ্ট ছিল। সুরজ আবার বলল, বসে পড়ুন, পড়ে যাবেন। এবার সে আর মানা করল না। সে ধীরে ধীরে সিটে বসে পড়ল। বাসের বাতাসও তার কাছে ঠিকমতো পৌঁছচ্ছিল না। তখনই সুরজ নিজের ব্যাগ খুলল এবং সেখান থেকে ছোট একটা হাত পাখা বের করল। সেই সস্তা প্লাস্টিকের পাখা, যা প্রায়ই শ্রমিকরা সাথে রাখে। সে তার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বাতাস করতে লাগল। রিমা অবাক হয়ে তার দিকে তাকাল। ভিড়ের মধ্যে কেউ কাউকে দেখছিল না, কিন্তু সে কোনো দ্বিধা ছাড়াই তাকে বাতাস করতে থাকল। কয়েক মিনিট পর রিমার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করল। চেহারায় রং ফিরে এলো। এখন ঠিক লাগছে? সুরজ নিচু স্বরে জিজ্ঞেস করল। হ্যাঁ, থ্যাংক ইউ, সে ধীর গলায় বলল। বাস পরের স্টপে থামল। কিছু লোক নামল, কিছু উঠল। সিট খালি হওয়ায় সুরজ অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল, যেন কিছুই হয়নি। রিমা চুপচাপ তাকে দেখতে থাকল। সেদিন কলেজে পৌঁছনো পর্যন্ত তার মাথায় শুধু সেই দৃশ্যই ঘুরতে থাকল। ভিড়, বাস, দম বন্ধ করা অবস্থা, মাথা ঘোরা, আর একজন অচেনা ছেলে যে কোনো কিছু না চেয়েই তাকে সাহায্য করছিল। পরের দিন যখন সে বাসে উঠল, তখন অজান্তেই তার চোখ সেই জায়গাটায় গেল। সুরজ ওখানেই দাঁড়িয়েছিল। এবার সে তাকে দেখা মাত্রই হালকা হাসল। সুরজ একটু চমকে গেল। তারপর সেও হালকা মাথা নোয়াল। বাস চলতে থাকল। কিছুদিন এভাবেই কেটে গেল। এখন রোজ যখন রিমা বাসে ওঠে, সুরজ একটু সাইড হয়ে যায়, যাতে সে জায়গা পায়। যদি সিট খালি থাকে, তবে ইশারায় বসতে বলে। কখনো কখনো সে আগে থেকেই সিট ধরে রাখে, যাতে রিমা আরামে বসতে পারে। একদিন রিমা তার 2 বান্ধবীর সাথে বাসে উঠল। ভিড় অনেক বেশি ছিল। 3 মেয়ে খুব কষ্টে ভেতরে ঢুকল। সুরজ তখনই আশেপাশে দাঁড়িয়ে থাকা 2 ছেলেকে বলল, ভাই, লেডিজ আছে, একটু জায়গা দিন। ছেলেরা অনিচ্ছা সত্ত্বেও জায়গা ছাড়ল। 3জনই দাঁড়াল। কিছুক্ষণ পর সুরজ ব্যাগ থেকে 3টি ছোট ছোট চকলেট বের করে রিমার দিকে এগিয়ে দিল। রিমা অবাক হয়ে গেল। এগুলো আমাদের জন্য? হ্যাঁ, এমনি, সে নজর নিচু করে বলল। বান্ধবীরা হাসতে শুরু করল। বাহ, রোজ বাসে ট্রিটও পাওয়া যাচ্ছে। রিমা একটু লজ্জা পেল, কিন্তু চকলেট নিয়ে নিল। সেদিন প্রথমবার 3জনেই তার সাথে ঠিকমতো কথা বলল। তুমি রোজ এই সময়েই যাও? এক বান্ধবী জিজ্ঞেস করল। হ্যাঁ, সে ছোট করে জবাব দিল। কোথায় কাজ করো? ওই তো ওদিকে, সে বাইরের দিকে ইশারা করল। আরও অনেক প্রশ্ন করা হলো, কিন্তু সে প্রতিবার ছোট জবাব দিত। না খুব মিশত, না খুব দূরত্ব রাখত। বাস থামতে থামতে কলেজ স্টপ চলে এলো। 3জনই নেমে গেল। নামার সময় রিমা পেছন ফিরে বলল, বাই। সুরজ শুধু হালকা হাত তুলল। এখন বাসের সফর বদলে গিয়েছিল। রিমার প্রতিদিন সেই বাসের অপেক্ষা বাড়তে লাগল। যদি কখনো সুরজকে দেখা না যেত, তবে তার অদ্ভুত লাগত।
আর যেদিন তাকে দেখা যেত বিনা কারণে মন ভালো হয়ে যেত। এক সকালে বাস অনেক দেরিতে এলো। ভিড় আগের চেয়েও বেশি ছিল। কোনোভাবে রিমা ভেতরে ঢুকল, কিন্তু সুরজকে কোথাও দেখা গেল না। সে ভাবল হয়তো আজ আসেনি। তখনই পেছন থেকে আওয়াজ এলো, এদিকে, এখানে জায়গা আছে। সে ঘুরল, সুরজ পেছনে দাঁড়িয়েছিল এবং সে লোকজনকে সরিয়ে তার জন্য জায়গা করে রেখেছিল। রিমা অজান্তেই হাসল। বাস আবার চলতে শুরু করল, আর দুজনে চুপচাপ একই হাতল ধরে দাঁড়িয়ে রইল। ওই দিনের পর থেকে যেন তাদের মাঝখানে দ্বিধা একটু কমে গেল। এখন যখনই রিমা বাসে ওঠে, সবার আগে তার চোখ সুরজকে খোঁজে। তাকে দেখতে পেলে মন এমনিতেই হালকা হয়ে যায়, আর না দেখলে পুরো সফরটা খালি খালি লাগে। ধীরে ধীরে এখন তাদের কথা শুরু হলো। শুরুটা সবসময় সাধারণ প্রশ্নে হতো। আজ দেরি হয়ে গেল? সুরজ একদিন জিজ্ঞেস করল। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট শেষ হয়নি, রিমা ব্যাগ ঠিক করতে করতে বলল। পড়াশোনা অনেক করতে হয় বোধহয়। হ্যাঁ, তবে অভ্যেস হয়ে গেছে। সুরজ চুপ হয়ে গেল, যেন কিছু ভাবছে। তুমি পড়েছ? রিমা ইতস্তত করে জিজ্ঞেস করল। সে হালকা হাসল। বেশি না। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ ছিল, কিন্তু এখন সেই নীরবতার অদ্ভুত লাগছিল না। কিছুদিন পর রিমা খেয়াল করল যে সুরজ রোজ কিছু না কিছু নিয়ে আসে। কখনো টফি, কখনো চীনাবাদাম, কখনো ছোট চকলেট। সে সবসময় এমনভাবে দিত যেন এটা কোনো বড় ব্যাপারই না। এত কেন আনো? রিমা একদিন জিজ্ঞেস করল। ভালো লাগে, সে সরলভাবে বলল। সেদিন তার দুই বান্ধবীও সাথে ছিল। তারা হেসে বলল, ভাই, আমরা তো রোজ বাসে ভিআইপি ট্রিট পাই। সুরজ শুধু হাসল। ধীরে ধীরে এখন বাসে তাদের আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও তাদের চিনতে শুরু করেছিল। কন্ডাক্টরও মশকরা করে বলে দিত, ভাই সাহেব, আজ ম্যাডামের জন্য সিট রেখেছেন কিনা? সুরজ কিছু বলতো না, শুধু হালকা হাসত। একদিন বৃষ্টি হচ্ছিল। বাসের জানলা দিয়ে পানি ভেতরে আসছিল। ভিড় আরও বেশি ছিল। রিমা ভিজতে ভিজতে বাসে উঠল। তার চুল থেকে পানি ঝরছিল। সুরজ তখনই নিজের ব্যাগ খুলল এবং সেখান থেকে একটা পরিষ্কার তোয়ালে বের করে তার দিকে বাড়িয়ে দিল। এটা রাখো। না, ঠিক আছে, সে মানা করল। ঠান্ডা লেগে যাবে, সুরজ জোর না দিয়েই বলল। এবার সে নিয়ে নিল। বান্ধবীরা আবার হাসতে লাগল। বেশ কেয়ার করো তো, একজন খ্যাপাতে শুরু করল। সুরজ জবাব দিল না। সেদিন প্রথমবার রিমা মন দিয়ে তাকে দেখল। তার কাপড় সবসময় পরিষ্কার হতো, যদিও সাধারণ। জুতো পুরনো ছিল, কিন্তু চকচকে। চেহারায় ক্লান্তি থাকত, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। বাস কলেজ স্টপে থামল। নামার সময় রিমা তোয়ালে ফেরত দিতে চাইল। রাখো, পরে দিও, সে বলল। পরের দিন সে সত্যি ধোয়া তোয়ালে নিয়ে এলো। এই নাও, সে হাসতে হাসতে বলল। সুরজ তোয়ালেটা নিল, কিন্তু কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে রইল, যেন সে শুধু তোয়ালে নয়, অন্য কিছু দেখছে। থ্যাংক ইউ, সে নিচু স্বরে বলল। এখন তাদের কথা আর বাস পর্যন্ত সীমাবদ্ধ থাকল না। কখনো কখনো কলেজ স্টপ আসার আগেই রিমা জিজ্ঞেস করে নিত, তুমি কোথায় নামো? শেষের আগের স্টপে, সে বলত। এত দূরে? হ্যাঁ, কাজ ওখানেই। একদিন রিমার বান্ধবী হঠাৎ জিজ্ঞেস করে বসল, তোমার নাম কি? সেই কিছুক্ষণ চুপ থেকে বলল, সুরজ। ভালো নাম, রিমা নিচু স্বরে বলল। তোমার? রিমা। ওই দিনের পর থেকে প্রথমবার তারা একে অপরকে নামে ডাকতে শুরু করল। এখন বাসের সফর ছোট মনে হতে লাগল। একদিন রিমা খুব খুশি ছিল। কি ব্যাপার? সুরজ জিজ্ঞেস করল। কাল আমার জন্মদিন, সে হাসতে হাসতে বলল। সুরজ শুধু মাথা নাড়ল। আচ্ছা। পরের দিন সে যখন বাসে উঠল, সুরজ আগেই সেখানে ছিল। তার হাতে ছোট একটা প্যাকেট ছিল। হ্যাপি বার্থডে, সে প্যাকেটটি বাড়িয়ে দিয়ে বলল। রিমা অবাক হয়ে গেল। তোমার মনে ছিল? হ্যাঁ। সে প্যাকেট খুলল। ভেতরে একটা সাধারণ কলম আর ছোট ডায়েরি ছিল। যাতে পড়াশোনায় কাজে আসে, সুরজ বলল। রিমার চোখে হালকা চমক এলো। থ্যাংক ইউ, এটা খুব সুন্দর। সেদিন সে পুরোটা পথ ডায়েরিটি হাতে ধরে রইল। ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করল যে সুরজের অপেক্ষা এখন শুধু অভ্যাস নয়। তাকে বাসে না দেখলে দিনটা অসম্পূর্ণ মনে হয়। এক সকালে সত্যি এমনটাই হলো। বাস এলো, ভিড় একই ছিল, মানুষও একই ছিল, কিন্তু সুরজ ছিল না। রিমা ভাবল হয়তো দেরি হয়েছে, কিন্তু সে পুরো পথ এলো না। কলেজে গিয়েও তার মন বসল না। বারবার মনে হচ্ছিল, অসুস্থ হয়ে পড়ল না তো? কাজে কিছু হলো কি? পরের দিনও সে এলো না। এখন চিন্তা বাড়তে লাগল। তৃতীয় দিন যখন বাস থামল আর সে ভেতরে উঠল, হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, রিমা! সে সঙ্গে সঙ্গে ঘুরল। সুরজ দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। এ কি হলো?
সে ঘাবড়ে গিয়ে বলল, কিছু না, ছোট চোট। সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ছোট? 3 দিন ধরে আসনি? সুরজ তার কথা শুনে শুধু হালকা হাসল, যেন তার ভালো লাগছিল যে কেউ তার জন্য চিন্তা করছে। বাস চলতে থাকল, কিন্তু আজ দুজনে চুপ ছিল না। রিমা বারবার তার হাত দেখছিল। কিছুক্ষণ পর সে নিচু স্বরে বলল, নিজের খেয়াল রেখো। সুরজ প্রথমবার তার চোখে সরাসরি তাকালো এবং বলল, এখন রাখব। বাস কলেজ স্টপের কাছে পৌঁছাচ্ছিল। নামার সময় রিমা থমকে দাঁড়াল। তারপর হঠাৎ ঘুরে বলল, শোনো, এই রবিবার আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তুমিও আসবে? সুরজ যেন এক মুহূর্তের জন্য বুঝতেই পারল না সে কি শুনছে। আমি? সে নিজের দিকে ইশারা করল। হ্যাঁ, তুমি, রিমা হালকা হাসির সাথে বলল, কিন্তু তার গলায় জড়তা স্পষ্ট ছিল। পেছনে দাঁড়িয়ে থাকা তার বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। সুরজ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, না, তোমরা যাও, আমি ওখানে গিয়ে কি করব? সাথে থাকবে, রিমা ধীর গলায় বলল। তার কথা শুনে সুরজের নজর নিচু হয়ে গেল। হয়তো সে মানা করতে চাইছিল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিল না। বাস থেমে গেল। রিমা নামতে শুরু করল। তারপর ঘুরে বলল, যদি আসতে পারো তবে সকাল 10টায় সিটি পার্কের গেটে চলে এসো। দরজা বন্ধ হলো আর বাস এগিয়ে গেল। সারা দিন সুরজের মাথায় ওই শব্দগুলোই ঘুরতে থাকল। তুমিও আসবে? রবিবারের সকালে সিটি পার্কের বাইরে ভিড় ছিল। শিশু, পরিবার, বেলুন বিক্রেতা, আইসক্রিমওয়ালা, চারদিকে কোলাহল আর ব্যস্ততা। রিমা আর তার 3 বান্ধবী গেটের কাছে দাঁড়িয়েছিল। মনে হয় আসবে না, এক বান্ধবী বলল। রিমা কিছু বলল না, শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকল। তখনই দূর থেকে একটা অটো থামল। সেখান থেকে সুরজ নামল। আজ তাকে রোজকার মতো দেখাচ্ছিল না। পরিষ্কার শার্ট, নতুন জুতো, চুল ঠিকমতো আঁচড়ানো, হাতে ছোট একটা ব্যাগ। সে ধীরে ধীরে তাদের দিকে এলো। সরি, দেরি হয়ে গেল, সে বলল। বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। অসুবিধে নেই, রিমা বলল, কিন্তু তার চেহারায় স্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। ভেতরে যাওয়ার পর সবাই আগে বোটিং করল। তারপর দোলনা, ছবি তোলা, হাসাহাসি, পরিবেশ হালকা হয়ে গেল। সুরাজ শুরুতে চুপ ছিল, কিন্তু ধীরে ধীরে সেও সাবলীল হয়ে উঠল। দুপুরে সবাই পাশের রেস্টুরেন্টে খাবার খাওয়ার সিদ্ধান্ত নিল। বিল আসতেই বান্ধবীরা ব্যাগ থেকে টাকা বের করতে লাগল। তখনই সুরজ ওয়েটারের কাছ থেকে বিল নিয়ে বলল, আমি দিয়ে দিচ্ছি। না, আমরা সবাই শেয়ার করব, রিমা তখনই বলল। অসুবিধে নেই, সে শান্ত গলায় বলল। বিল বেশ বড় ছিল, কিন্তু সে কোনো দ্বিধা ছাড়াই টাকা দিয়ে দিল। এরপর তারা আইসক্রিম খেল, তারপর মলে গেল, তারপর সিনেমা দেখার প্ল্যান হলো। সব জায়গায় সুরজই টাকা দিচ্ছিল। সন্ধে নাগাদ খরচ অনেক বেশি হয়ে গিয়েছিল। ফেরার সময় রিমা চুপ ছিল, বাকিরা গল্প করছিল, কিন্তু সে কিছু ভাবছিল। পার্কের বাইরে পৌঁছে সে নিচু স্বরে বলল, তুমি এত টাকা কেন খরচ করলে? সুরজ সহজভাবে বলল, ভালো লাগলো তাই। কিন্তু এত কিছুর কি দরকার ছিল? তার গলায় বিরক্তি ছিল, চিন্তাও ছিল। সুরাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রথমবার একসাথে ঘোরার সুযোগ পেলাম তো। রিমা তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বান্ধবীরা অটোতে বসে গেল। সুরজ অন্য পাশে দাঁড়িয়েছিল। অটো ছাড়ার ঠিক আগ মুহূর্তে রিমা হঠাৎ নেমে এলো। 1 মিনিট, সে বলল। সে সুরজের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভবিষ্যতে এমন করো না, আমরা বন্ধু, তোমার ওপর বোঝা নই। সুরজ শুধু মাথা নাড়ল। ঠিক আছে। তার গলায় না কোনো সাফাই ছিল, না কোনো দুঃখ, শুধু সারল্য। রিমা আবার অটোতে বসে পড়ল। এবার সে আর পেছন ফিরে তাকাল না। ওই দিনের পর থেকে বাসে পরিবেশ বদলে গেল। সুরজ আগের মতো জায়গা করে দিত, সিট অফার করত, কিন্তু এখন আর চকলেট আনত না, বেশি কথাও বলত না। রিমাই বদলটা অনুভব করল। একদিন সে নিজেই জিজ্ঞেস করল, রাগ করেছ? না, সে ছোট জবাব দিল। তবে এত চুপ কেন? এমনি। এখন তাদের কথোপকথন আবার ছোট হয়ে গেল, যেমনটা শুরুতে ছিল। ওদিকে রিমার বান্ধবীরা এই বিষয়টাকে হালকাভাবে নিচ্ছিল না। তুই জানিস তো, ও তোকে লাইন মারছে, একজন বলল। এমন কিছু না, রিমা সঙ্গে সঙ্গে জবাব দিল। তাহলে এত খরচ কেন করল? রিমা চুপ হয়ে গেল। কিছুদিন পর সেই কথা ঘর পর্যন্ত পৌঁছে গেল। এক সন্ধ্যায় তার বাবা হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিলে? রিমা চমকে গেল। কে বলেছে? এটা বলো যে ঠিক কিনা। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। মাও চুপচাপ দাঁড়িয়েছিলেন। রিমা নিচু স্বরে বলল, বন্ধুদের সাথে গিয়েছিলাম, ব্যাস। ওই ছেলেটার থেকে দূরে থাকো, বাবা কঠোর গলায় বললেন। আমরা সব জানতে পেরেছি। সেদিন রাতে রিমা ঘুমোতে পারল না। তার মাথায় শুধু সেই মুখগুলো ঘুরতে থাকল। পার্কের দিনটি, সুরজের শান্ত হাসি, আর আজকের এই শীতল ব্যবহার। পরের দিন বাসে সে যখন উঠল, সুরজ আগেই দাঁড়িয়েছিল। দুজনে একে অপরের
দিকে তাকালো, কিন্তু এবার না ছিল কোনো হাসি, না কোনো শব্দ। কয়েকটা স্টপ পর রিমা ধীরে ধীরে তার কাছে এলো এবং বলল, তোমার সাথে আমার কথা বলতে হবে, আজই। সুরজ তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে। বাসের ভেতরে ভিড় ছিল, তাই আর কিছু বলা সম্ভব ছিল না। দুজনে চুপ ছিল, কিন্তু আজকের নীরবতা ছিল অনেক ভারী। শেষের আগের স্টপে সুরজ নেমে গেল। রিমাও হঠাৎ তার পেছন পেছন নেমে পড়ল। কন্ডাক্টর ডাকল, আরে ম্যাডাম, আপনার স্টপ তো সামনে। কিন্তু সে কান দিল না। বাস এগিয়ে গেল, আর রাস্তার ধারে শুধু তারা দুজন দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। শেষ পর্যন্ত রিমাই কথা শুরু করল। বাড়িতে সবাই সব জেনে গেছে। সুরজ শান্ত রইল। ওরা তোমার সাথে দেখা করতেও মানা করে দিয়েছে। তার গলা নিচু হয়ে গেল। সুরজ শুধু বলল, ঠিক আছে। রিমা সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল। ব্যাস, এটুকুই। আর কি বলবো? সে শান্ত স্বরে বলল। বাড়ির লোক ভুল ভাবছে না। এটা শুনে রিমার অদ্ভুত লাগল, যেন সে লড়ছেই না। তোমার কিছু যায় আসে না? সে সরাসরি জিজ্ঞেস করল। সুরাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, আসে, কিন্তু আমি তোমার সমস্যা হতে চাই না। এটা শুনে রিমার চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ পর সে ধীর গলায় বলল, যদি যদি আমি বলি যে আমার কিছু যায় আসে? সুরজ প্রথমবার তাকে মন দিয়ে দেখল। মানে? রিমা একটা লম্বা শ্বাস নিল, যেন সাহস সঞ্চয় করছে। মানে, আমার তোমার অভ্যেস হয়ে গেছে। তুমি বাসে না থাকলে দিনটা খালি লাগে। আর সেদিন যখন তুমি ৩ দিন আসোনি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সুরজ কিছু বলল না। আমি বুঝিনি কখন, কিন্তু হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, সে ধীরে ধীরে বলল। রাস্তায় গাড়ি যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনে কিছুই শুনতে পাচ্ছিল না। সুরজের চোখে বিস্ময় ছিল। রিমা, তুমি বুঝছ না, সে নিচু স্বরে বলল। কি বুঝছি না? সেই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল। আমি তোমার যোগ্য নই। সেটাকে ঠিক করল। তার গলা এখন দৃঢ়। সুরজ নজর নিচু করে নিল। আমি বেশি পড়িনি। কাজও ছোট, আয়ও কোনো মতে চলার মতো। রিমা তখনই বলল, আমার এইসবে কিছু যায় আসে না। সুরজ হালকা হাসল, কিন্তু সেই হাসিতে ব্যথা ছিল। তোমার এখন যায় আসে না, কিন্তু পরে আসবে। আসবে না, সে পরিষ্কার জানালো। কয়েক সেকেন্ড নীরবতার পর রিমা সবচেয়ে বড় প্রশ্নটি করে বসল, তুমি কি আমায় বিয়ে করবে? সুরজ যেন জমে গেল। সে কখনো ভাবেনি কথা এতদূর গড়াবে। রিমা, এটা এত সহজ নয়, সে নিচু স্বরে বলল। আমার জন্য সহজ, সে জবাব দিল। কারণ আমি মন থেকে ভাবছি। সুরজ কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকল, তারপর বলল, যদি আমি বলি যে আমার জীবনটা তেমন নয় যেমনটা তুমি ভাবছ? রিমা ভুরু কুচকাল। মানে? সুরজ দীর্ঘশ্বাস নিল, যেন কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছে। আমি মজদুর নই। রিমা চমকে গেল। কি? আমি ওই সাইটে কাজ করি না। আমি শুধু একটা প্রজেক্ট দেখতে যাই। তাহলে তুমি কি করো? তার গলা কেঁপে উঠল। সুরজ প্রথমবার সরাসরি তার চোখে তাকিয়ে বলল, নিজের শহরে আমাদের বাড়ি আছে, জমি আছে, বিজনেস আছে। আমি মাসে প্রায় ২ লাখ টাকা আয় করি। রিমা কিছুই বলতে পারল না। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। সুরজ আরও বলল, আমার গাড়িও আছে, কিন্তু আমি বাসে আসি। কেন? তার মুখ দিয়ে শুধু এটাই বেরোল। সুরজ হালকা হাসির সাথে বলল, কারণ তুমি বাসে আসো। রিমার চোখ ভিজে এলো। প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল তুমি খুব আলাদা। তারপর রোজ বাসে আসতে শুরু করলাম। ভাবলাম কপাল ভালো হলে কথা হবে। সে কয়েক সেকেন্ড থামল। তারপর বলল, আমি তোমাকে আমার আসল রূপে নয়, সাধারণ রূপে চিনতে চেয়েছিলাম। যদি প্রথম দিনই গাড়ি থেকে নামতাম, তবে হয়তো তুমি আমার সাথে কোনোদিন কথাও বলতে না। রিমার চোখ থেকে জল পড়তে শুরু করল। তার মনে পড়তে লাগলো সেই পাখা, চকলেট, তোয়ালে, চুপচাপ দাঁড়িয়ে থাকা, সবকিছু। আর সেদিন পার্কে এত টাকা এই জন্য খরচ করেছিলাম, কারণ আমি পারতাম, দেখানোর জন্য নয়। সুরজ নিচু স্বরে বলল। এখন রিমা নিজেকে আটকাতে পারল না। তুমি পাগল নাকি? সে কাঁদতে কাঁদতে বলল। এত বড় সত্য লুকিয়ে রাখলে আমার থেকে? সুরজ মাথা নিচু করে নিল। ভয় পেতাম, যদি তুমি বদলে যাও। কিছুক্ষণ দুজনে চুপ রইল। তারপর রিমা এগিয়ে গিয়ে তার হাত ধরল। আমি বদলাবো না, সে ধীর গলায় বলল। সুরজ তার দিকে তাকাল। এবার তার চোখে প্রথমবার প্রশান্তি ছিল। রিমা হালকা হাসির সাথে বলল, এখন বলো, তুমি কি আমায় বিয়ে করবে? সুরজ তার চোখে তাকাল। এবার সে আর নজর সরাচ্ছিল না, যেন অনেক দিনের চেপে রাখা ভয়টা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যদি তোমার সত্যি কোনো সমস্যা না থাকে, তবে হ্যাঁ, সে খুব শান্ত কিন্তু পরিষ্কার গলায় বলল। রিমার ঠোঁটে হাসি ফুটে উঠল, কিন্তু চোখ দিয়ে জল তখনও পড়ছিল। আমার কোনো সমস্যা নেই, সে নিচু স্বরে বলল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই মানুষ,
কিন্তু সেই মুহূর্তে যেন পুরো পৃথিবী ওখানেই থমকে গিয়েছিল। কিছুক্ষণ পর সুরজ বলল, কিন্তু একটা কথা আছে। কি? তোমার বাড়ির লোক সহজে মানবেন না। রিমা মাথা নিচু করল। জানি, কিন্তু এখন আর আমি পিছিয়ে আসব না। সুরজ বলল, আমি নিজে কথা বলবো তাদের সাথে, সঠিক উপায়ে। ওই দিনের পর বাসের সফর আবার বদলে গেল, কিন্তু এবার নীরবতার জায়গায় ছিল প্রশান্তি। এখন দুজনে কম কথা বলতো, কিন্তু চোখে সবকিছু পরিষ্কার দেখা যেত। কয়েকদিন পর সুরজ নিজের পরিবারের সাথে রিমার বাড়ি পৌঁছাল। সাধারণ পোশাক, শান্ত ব্যবহার, কিন্তু এবার সে একা মজদুর নয়, একজন দায়িত্বশীল মানুষের মতো সামনে ছিল। রিমার বাবার চেহারা শক্ত ছিল। আপনার কি চাই? তিনি সরাসরি জিজ্ঞেস করলেন। সুরজ বিনয়ের সাথে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনাদের অনুমতি নিয়ে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তুমি করো কি? বাবা কড়া গলায় জিজ্ঞেস করলেন। সুরজ কোনো দ্বিধা ছাড়াই সব সত্যি বলে দিল। নিজের শহর, বাড়ি, জমি, বিজনেস, সব কিছু। প্রথমে তো কারো বিশ্বাসই হল না। যদি এইসব সত্যি হয়, তবে বাসে কেন ঘুরতে? বাবা সন্দেহের সাথে জিজ্ঞেস করলেন। সুরজ শান্তস্বরে বলল, কারণ আপনার মেয়েকে ওখানে পাওয়া যেত। রিমার মা প্রথমবার তাকে মন দিয়ে দেখলেন। সুরজ আরও বলল, আমি তাকে কোনো লৌকিকতা ছাড়া চিনতে চেয়েছিলাম, আর নিজেকেও তেমনভাবেই দেখাতে চেয়েছিলাম, যেমনটা আমি ভেতর থেকে। ঘরের পরিবেশ বদলাতে শুরু করল। বাবা তখনও চুপ ছিলেন, কিন্তু আগের মতো কঠোরতা ছিল না। আমাদের ভাবার সময় চাই, তিনি শেষ পর্যন্ত বললেন। সুরজ মাথা নোয়াল। যতটা সময় ইচ্ছা নিন, আমি অপেক্ষা করব। দিন কাটতে লাগল। বাড়িতে আলোচনা হলো, আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নেওয়া হলো, তথ্য জোগাড় করা হলো। ধীরে ধীরে সবাই বুঝতে পারল যে সুরজ যা বলেছিল তা সত্যি ছিল। সবচেয়ে বড় প্রভাব পড়ল এই কথায় যে সে রিমার ওপর কোনোদিন চাপ দেয়নি, লুকিয়ে দেখা করার চেষ্টাও করেনি, শুধু অপেক্ষা করেছে। এক সন্ধ্যায় বাবা রিমাকে ডাকলেন। তুমি কি সত্যি ওকেই বিয়ে করতে চাও? রিমা কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ। কয়েক সেকেন্ড নীরবতার পর বাবা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে। রিমা বিশ্বাসই করতে পারল না। সত্যি? হ্যাঁ, কিন্তু আমাদের ধোঁকাবাজি পছন্দ না। না, তিনি বললেন। আর ও যা করেছে তা ধোঁকা ছিল না, পরীক্ষা ছিল। রিমার চোখ ভিজে এলো। যখন এই খবর সুরজের কাছে পৌঁছালো, সে কিছুক্ষণ চুপ থেকে শুধু আকাশের দিকে তাকিয়ে হাসল। বিয়ের তোড়জোড় শুরু হলো। এবার বাসের সেই রুট, সেই সব মানুষ, কিন্তু পরিবেশ আলাদা। কন্ডাক্টর মস্করা করে বলল, মনে হয় আমাদের বাসের লাভ স্টোরি এবার শেষ হতে চলল। রিমা হাসল, সুরজও হাসল। বিয়ের দিন দুই পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই উপস্থিত ছিল। যারা একসময় এই সম্পর্কের বিপক্ষে ছিল, তারাই এখন খুশি হয়ে আশীর্বাদ দিচ্ছিল। মালা বদলের সময় রিমা নিচু স্বরে বলল, সেদিন যদি তুমি সিট না দিতে, তবে হয়তো আমাদের কোনোদিন কথাই হতো না। সুরজ হাসল, যদি তুমি ওই বাসে না উঠতে, তবে আমি হয়তো রোজ বাসে আসতামই না। বিয়ের পর বিদায়ের সময় এলো। রিমার চোখে জল ছিল, কিন্তু চেহারায় ভয় ছিল না, ছিল শান্তি। গাড়ি চলতে শুরু করল। কিছুদূর গিয়ে সুরজ বলল, এক জায়গায় থামতে হবে। ড্রাইভার গাড়ি থামালো। রিমা দেখল সেই পুরনো বাস স্টপ। সে অবাক হয়ে বলল, এখানে কেন? সুরজ হেসে বলল, এখান থেকেই তো সব শুরু হয়েছিল। দুজনে কিছুক্ষণ চুপচাপ সেই রাস্তাটার দিকে তাকিয়ে রইল, যেখানে একসময় ভিড়ের মধ্যে দুই অচেনা মানুষ দাঁড়িয়ে থাকত। এখন তারা আর অচেনা নয়। রিমা ধীরে ধীরে তার হাত ধরল। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। সুরজ বলল, আমাকেও বাসে চড়তে দেওয়ার জন্য ধন্যবাদ। গাড়ি আবার চলতে শুরু করল। পেছনে পড়ে থাকল সেই বাস স্টপ, কিন্তু ওখান থেকেই শুরু হওয়া গল্পটি এখন চিরকালের জন্য তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে প্রকৃত প্রেম মানুষের ক্ষমতা, পোশাক বা কাজ দিয়ে নয়, বরং তার মন এবং উদ্দেশ্য দিয়ে চেনা যায়। যে সম্পর্ক লোক দেখানো নয়, বরং ভরসা আর সারল্য দিয়ে শুরু হয়, সেটিই সবচেয়ে মজবুত হয়। তবে আপনি যদি রিমার জায়গায় হতেন, তবে কি আপনিও একজন সাধারণ দেখতে মানুষের ওপর ভরসা করতেন, নাকি শুধু তার মর্যাদা দেখে তার থেকে দূরত্ব বজায় রাখতেন? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। আর এমন হৃদয়স্পর্শী সত্য কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও পছন্দ হলে লাইক অবশ্যই করবেন। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।